আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সুন্দর একটা সময় কাটিয়েছো এই কদিন, তাই না? ঈদুল আজহার ছুটি গেল, যদিও অন্যান্য বারের মতো এবার এটা হয়নি, তবুও কি আর করা, এই পরিস্থিতিতে যতটা ভালো করা যায় আশা করি সবার সুন্দর একটা আনন্দময় সময় কেটেছে। তো এখন আবার নিয়মিত পড়াশোনায় চলে আসতে হবে, তাই না? তাহলে চলো আজকে আমরা আমাদের আবার আগের মতো পড়াশোনা শুরু করি। আমি বরাবরই তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাস নিয়ে আসি, এবারও তার ব্যতিক্রম নয়। ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে আমরা বীজগণিত, জ্যামিতি, পরিসংখ্যান বিভিন্ন অংশ করেছি, তাই না? আবারও আমরা পাটিগণিতে চলে আসবো। পাটিগণিত আগেও করা হয়েছিল, এখন আমরা আবারও পাটিগণিতের একটা অংশ দেখব। আজকে আমরা কি দেখব? দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায়ে কোন অংশটা আলোচনা করব? তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে বই, খাতা, কলম নিয়ে হাজির হয়েছো। তাহলে চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়, গণিতের দ্বিতীয় অধ্যায় করব। দ্বিতীয় অধ্যায়ে কি আছে? দ্বিতীয় অধ্যায়ে আছে অনুপাত ও শতকরা। তাহলে আজকে আমরা করব দুটো অংশ একসাথে করব না, আমরা আজকে অনুপাত অংশটা দেখব, ঠিক আছে? তাহলে কি করব? অনুপাত কি জিনিস? তোমরা কি অনুপাত শব্দটা কোথাও শুনেছো? মনে হয় শুনেছো। কোথায় শুনেছো কি মনে করো? আমরা জানি আমাদের দেশের জাতীয় পতাকা, জানি না? পতাকায় দৈর্ঘ্য এবং প্রস্থের একটা অনুপাত, তোমরা ছোট ক্লাসে কিন্তু শিখেছো। দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাতটা কেমন দেখো, এখানে ছবিটা দেখো, এটা কি আমাদের জাতীয় পতাকার প্রতিকৃতি। তাহলে এখানে দেখো আমরা এই যে চিত্রটা দেখতে পাচ্ছি, এই লম্বা এই বরাবর যে অংশটা সেটা হচ্ছে দৈর্ঘ্য, আর উল্লম্ব বরাবর যে অংশটা সেটা হচ্ছে প্রস্থ, তাই না? তাহলে আমরা কি জানি, তোমরা কি শুনেছো যে জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কি? তোমরা দেখেছো দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত, বিশেষ করে বাংলা বইয়ে কিন্তু এটা লেখা থাকে। বাংলা বইয়ের শুরুতে লেখা থাকে আমাদের দেশে জাতীয় পতাকার অনুপাত হচ্ছে 10:6। তোমরা যখন এটা দেখেছো তখন হয়তো বুঝো নাই যে এই চিহ্নটা কি, অনুপাত কি জিনিস, কিন্তু এইটুকু অন্তত ধারণা আছে যে 10:6 মানে এর দৈর্ঘ্যটা হবে 10 আর প্রস্থটা হবে 6, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা শিখবো অনুপাত আসলে কি জিনিস, এটা কিভাবে প্রকাশ করে, কিভাবে কোথায় ব্যবহার করা হয়। তো অনুপাত কি? ধরো তোমার বয়স হচ্ছে 10 বছর, আর তোমার ছোট ভাইয়ের বয়স হচ্ছে 5 বছর। তাহলে দুজনের বয়স তো একই না, পার্থক্য আছে। এখন যদি বলা হয় যে তোমাদের দুজনের বয়সের পার্থক্য কি, তুমি কি করবে? তোমার বয়স থেকে তোমার বয়স বেশি, ছোট ভাইয়ের বয়স কম, তাহলে দুজনের বয়সটাকে কি করবে? বিয়োগ করে দিবে, হয়ে যাবে পার্থক্য। তা যদি বলা হয় যে তোমার বয়স তোমার ছোট ভাইয়ের বয়সের কত গুণ, তখন তুমি কি করবে? আসো আমরা একটু দেখি। মনে করি তোমার বয়স কত বছর? 10 বছর। তোমার ছোট ভাইয়ের বয়স হচ্ছে 5 বছর। তোমার হচ্ছে 10, ছোট ভাইয়ের 5। দুজনের কি বয়সটা আমরা বছর এককে বলছি, দুজনের কিন্তু বয়সটা আমরা বছর এককে বলছি, কারণ কিন্তু বলছি না 10 বছর 3 মাস, এইভাবে কিন্তু বলবি। তার মানে কি দুজনের বয়সটা বছর এককে আছে, একই এককে আছে। এখন এই বয়সে যদি বলা হয় যে তোমার বয়স তোমার ভাইয়ের বয়সের কত গুণ, তাহলে কি করতে হবে? তোমার বয়স কত? 5, তোমার ভাইয়ের বয়স তোমার বয়স হচ্ছে 10, তোমার ভাইয়ের বয়স 5, তাহলে 5-এর কত গুণ তোমার বয়স? 5কে কত দিয়ে গুণ করলে 10 হয়? অবশ্যই 2। তাহলে
বয়স যে তোমার ভাইয়ের বয়সে দ্বিগুণ, সেটা তুমি কি করে করছো? তোমার বয়সটাকে তোমার ভাইয়ের বয়স দিয়ে ভাগ করে দিচ্ছ। অর্থাৎ যদি এটাকে আমরা ভাগ আকারে লিখি, তোমার বয়সকে কি দিয়ে ভাগ করব? ভাইয়ের বয়স, ছোট ভাইয়ের বয়স কি করে দিলাম? ভাগ করে দিলাম। তাহলে বয়সটা ভাগ করে দিই, 10কে 5 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এটা কি ভাগ করে দেওয়া মানে এটা একটা কি হয়ে গেল? ভগ্নাংশ। তাহলে এই 10কে যদি 5 দিয়ে ভাগ করি কত আসবে? 2। তাহলে তোমার বয়স তোমার ভাইয়ের বয়সের কত গুণ সেটা বের করতে গেলে তোমার বয়সকে তোমার ভাইয়ের বয়স দিয়ে ভাগ করতে হচ্ছে, অর্থাৎ একটা ভগ্নাংশ যোগ করতে হচ্ছে। ভগ্নাংশ করে যে ফলটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় রেজাল্ট। তাহলে তোমার বয়স তোমার ভাইয়ের বয়সের কত দ্বিগুণ, এই যে রেজাল্টটা পাওয়া গেল এটাই হয়ে গেল অনুপাত। এই ব্যাপারটাকে বলা হয় অনুপাত। তাহলে অনুপাতটাকে আমরা এটা বলতে পারি, যদি আমরা ওই যে তোমরা শিখেছ 10:6, তার মানে 10:6 মানে অনুপাতকে এইরকম চিহ্ন দিয়ে বলা হয়। ইংরেজিতে বলি আমরা ইসটু, 10:6, আর যদি বাংলায় বলি 10:6। তাহলে অনুপাতের চিহ্নটা হচ্ছে এটা। আর এটাকে যদি আমরা লিখি অনুপাত আকারে, তাহলে তোমার বয়স অনুপাত ছোট ভাইয়ের বয়স সমান সমান, এটাকে আমরা এভাবে লিখতে পারি। এই 10কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি, 5কে দিয়ে 5 দিয়ে ভাগ করি, তাহলে এখানে পাওয়া যাবে 1, এখানে পাওয়া যাবে 2। তাহলে এখানেও যদি আমরা একটা ভগ্নাংশ পাই 1 সমান সমান হচ্ছে 2। তাহলে তোমার বয়স তোমার ভাইয়ের বয়সে যদি দ্বিগুণ হয়, এটাকে আমরা 2 লিখতে পারি, আবার 1/2 লিখতে পারি। তাহলে এই যে ভগ্নাংশটা পাওয়া গেল, সেই ভগ্নাংশটাকে যদি আমি এইভাবে লিখতে চাই, এখানে যেমন অনুপাত আকারে লিখলাম, আমি যদি সমান চিহ্নের ওপাশটাকে অনুপাত আকারে লিখতে চাই, তাহলে আমরা বলতে পারি 2:1 বা 2:1। তাহলে তোমার বয়স তোমার ভাইয়ের বয়সের কত গুণ? তোমার ভাইয়ের বয়স যদি 1 গুণ হয়, তোমার বয়স তার দ্বিগুণ। এই যে আমরা কত গুণ আকারে তোমাদের বয়সটা বের করলাম, এটাই হচ্ছে অনুপাত। তাহলে আমরা বলতে পারি অনুপাতটা কি জিনিস? দুটি সমজাতীয় রাশি একটি আরেকটির তুলনায় কত গুণ তা যে ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করা হয়, সেই ভগ্নাংশটাকে বলা হয় অনুপাত। কি বললাম? দুটি সমজাতীয় রাশি। সমজাতীয় রাশি কি? এই যে তোমার বয়স তোমার ছোট ভাইয়ের বয়স, দুজনের কি বয়স। এই বয়সটা কোন এককে আছে? দেখো এখানেও আছে বছর, এখানেও আছে বছর। যখন কোনো রাশির একক একই থাকে, একাধিক কোনো রাশি না, একাধিক রাশির একক যদি একই থাকে, তখন আমরা বলতে পারি এই দুটো সমজাতীয় রাশি, অর্থাৎ একই রকম রাশি। তাহলে অনুপাত বের করতে গেলে অবশ্যই সমজাতীয় রাশি নিতে হবে, এবং সমজাতীয় রাশি একটা আরেকটার তুলনায় কত গুণ কম বা বেশি আছে সেটা যখন আমরা বের করব, সেটা কি আকারে বের করি? আমরা বের করি ভগ্নাংশ আকারে, আর সেই ভগ্নাংশটাকে বলা হয় অনুপাত। আর একে যদি আমরা অনুপাতের চিহ্ন দিয়ে লিখি, তাহলে কি করতে হবে? ভগ্নাংশের লব প্রথমে যেটা থাকে সেটাকে আমরা প্রথমে লিখি, পরে যেটা থাকে সেটাকে আমরা দ্বিতীয়তে লিখি। তাহলে এই হয়ে গেল আমাদের অনুপাত। তাহলে এই যে বাংলাদেশের আমরা পতাকার একটা অনুপাত ছোটবেলায় আমরা শিখেছিলেন, তাহলে এখান থেকে কি বুঝতে পারছো? এখানে হচ্ছে 10:6। তাহলে এই যে দেখো আমি যে পতাকাটা এঁকেছি, এখানে দেখো 6 ইঞ্চি 10 ইঞ্চি, এখানেও ইঞ্চি এখানেও ইঞ্চি। তার মানে কি এই দুটো কি ভিন্ন রাশি না সমজাতীয়? অবশ্যই সমজাতীয় রাশি। যদি সমজাতীয় রাশি হয় তাহলে প্রথমটা কি? দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য। পরেরটা কি? প্রস্থ। তাহলে 10:6 কিসের অনুপাত? বাংলাদেশের পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে 6। ঠিক আছে? তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো অনুপাত কি জিনিস, তাই না? এখন ধরো অনুপাতের কিছু আরো কিছু বিস্তারিত জানি। অনুপাতের প্রথমে যে রাশিটা থাকে, প্রথমে অনুপাত চিহ্নের পূর্বে যে রাশিটাকে বলা হয় সেটাকে বলা হয় পূর্ব রাশি। আর
পরে যেটা থাকে সেটাকে বলে উত্তর রাশি। অনুপাতের প্রথমে যে রাশি থাকে সেটাকে বলে পূর্ব রাশি, পরে যেটা থাকে সেটাকে বলে উত্তর রাশি। ঠিক আছে? আচ্ছা, তাহলে ধরো আরেকটু যদি ভালো করে আরেকটু বিস্তারিত জানতে চাই, দেখো এখানে চিত্রে 30টা, এটা একটা ঝুড়ি, ঝুড়িতে কি আছে? 30টি কমলা আছে, 30টি কমলা আছে। একে তোমাকে আরো দুটো ঝুড়ি খালি থাকছে, তোমাকে কি করতে হবে? এই কমলাগুলোকে দু ঝুড়িতে ভাগ করে দিতে হবে। কিভাবে দিবে? ধরো বলা হলো এই কমলাগুলোকে তুমি 3:7 এই অনুপাতে এই কমলাগুলোকে দুই ঝুড়িতে ভাগ করে দাও। এখন কি করবে? এখান থেকে কিছু কমলা রাখতে হবে এই ঝুড়িতে, কিছু রাখতে হবে এই ঝুড়িতে। কিন্তু কিভাবে রাখতে হবে? যদি 3 ভাগ থাকে এখানে, তাহলে এখানে থাকবে 7 ভাগ, কারণ এখানে টোটাল যতগুলো আছে ততগুলো কমলা। তাহলে কি করতে হবে আমরা একটু ভালো করে বুঝি। হ্যাঁ, এখানে মোট এই কমলা আছে কয়টি? 30টি। আমি যদি দুইটা কমলাকে একসাথে করি, এখানে মোট কত ভাগ হবে? দেখো 3:7 মানে একটাতে হবে 3 ভাগ, আরেকটাতে হবে 7 ভাগ। তাহলে মোট কত ভাগ হয়? 3 আর 7 যোগ করলে কত হয়? এই দুটো যদি যোগ করি, যোগ করলে কত হচ্ছে? 3 যোগ 7 সমান সমান 10। তাহলে আমার মোট কত ভাগ হবে? 10টা। তার মানে এই 30টি কমলাকে আমি মোট 10টা ভাগ করব, সমান ভাগে ভাগ করব। ভাগ করে কি করব? এই 3টা ভাগ দিয়ে দিব এখানে, আর 7টা ভাগ দিয়ে দিব এখানে। এখন 30টা কমলাকে সমান 10 ভাগে ভাগ করা যাবে না? এটা তো তোমরা নিশ্চয়ই পারো। কারণ কিভাবে? 30টা কমলা যদি 10 ভাগে ভাগ করো, তার মানে কি করতে হবে? 30টা কমলাকে 30কে 10 দিয়ে ইজিলি ভাগ করে দাও। তাহলে 30কে যে 10 দিয়ে ভাগ করবা, কত হবে? 30কে 10 দিয়ে ভাগ করলে 3 10 30, 10-এর নামটা আমরা সহজেই পেয়ে যাচ্ছি। তাহলে 30কে 10 দিয়ে ভাগ করলে এক এক ভাগে কয়টি কমলা পড়ে? 3টি করে। ঠিক আছে? এখন এই এক ভাগে কমলা পড়ে 3টি। তাহলে এই 30টা কমলাকে তুমি 10টা পুরো এক এক করে 10টা ভাগ করলা। ভাগ করে এক এক ভাবে কয়টা আছে? 3টি আছে। তাহলে এখান থেকে 3টা ভাগ তুমি এখানে দিয়ে দিবে, আর 7টা ভাগ তুমি পরেরটাতে দিয়ে দিবে। তাহলে কি হয়ে যাবে? 3:7 বা 3:7 অনুপাতে বিভক্ত হয়ে যাবে কমলাগুলো। তাহলে 3 ভাগে, প্রথম ঝুড়িতে যদি তুমি 3 ভাগ দিতে চাও, এক ভাগে আছে 3টি, তাহলে 3 ভাগে কয়টি থাকে? এক ভাগে যদি 3টি থাকে, তাহলে 3 ভাগে কয়টি? নিশ্চয়ই আরো বেশি। তাহলে 3 3 9। তাহলে এখানে কয়টি দিতে হবে? এখানে দিতে হবে 9টি কমলা। আর বাকি থাকবে আরো 7 ভাগ। 7 ভাগে মোট কমলা হয় কয়টি? এক ভাগে যদি 3টি হয়, 7 ভাগে কয়টি হবে? 3 গুণ 7। তাহলে 3 সাথে কত হয়? 21। তাহলে বাকি 21টি কমলা কোথায় দিতে হবে? এই ঝুড়িতে। ঠিক আছে? তাহলে এই 30টি কমলাকে যদি তোমার 3:7 এই অনুপাতে ভাগ করতে বলা হয়, তাহলে তুমি প্রথমে কি করবে? এই অনুপাতগুলো যোগ করে দেখবে মোট কত ভাগ হয়। অনুপাতগুলো যোগ করলে হয় 3 যোগ 7 সমান 10। এই 10 মানেই হচ্ছে কমলাকে তোমার 10টা ভাগে ভাগ করতে হবে। তারপরে 10টা ভাগে ভাগ করলে প্রতি ভাগে যতগুলো হয়, সেই ভাগকে, সেই এক এক ভাগকে তুমি যেই ঝুড়িতে যত ভাগ দিতে হবে, যত অনুপাত থাকবে তত দ্বিগুণ করে দিবে। তাহলে এখানে পাওয়া গেল 9টি, এখানে পাওয়া গেল 21টি। আবার এই দুটো যোগ করে দেখো, 21 আর 9 যোগ করলে কত হয়? 30টি হয় না? 21 আর 9 যোগ করলে 30টি হয়ে যায়। এইভাবে, এই জন্যই তোমাদের অনুপাত শিখতে হবে। অনুপাত কেন পড়া প্রয়োজন? অনুপাত কেন শিখবে? এই যে তোমাদের যদি বলা হয় যে তোমাকে 10টা চকলেট দিলাম, তুমি একজনকে যত দিবা, ধরো না সরি, তোমাকে দেওয়া হলো যে এইটাই যদি বলি যে 30টা চকলেট দেওয়া হলো তোমাকে, তুমি দুজনকে দিবে, কিন্তু দুজনকে সমান দিতে পারবে না। তোমাকে একজনকে যদি 3 ভাগ দাও, তাহলে আরেকজনকে দিতে হবে 7 ভাগ। এখন এই 30টা চকলেটকে তুমি একজনকে 3 ভাগ, আরেকজনকে 7 ভাগ, তার মানে কি একজনকে 3টা দিবা, আরেকজনকে 7টা দিবা? তা তো না। তোমার কাছে আছে তো 30টা, সবগুলোকে তুমি ভাগ করে দিবা। তখন তোমাকে কিভাবে করতে হবে? এইভাবে। এই কারণেই আমাদের অনুপাতটা শিখতে হয়, তাই না? আরো আমরা ব্যবহারিক ক্ষেত্রে অনেক কিছু দেখি। যেমন ধরো যে
সবার বাসায় বাসা বানানোর সময় তোমরা দেখেছো বালি সিমেন্ট তৈরি করা হয়, বালি সিমেন্ট একসাথে মিশিয়ে দেয়ালে প্লাস্টার করা হয়, দেখেছো নিশ্চয়ই, তাই না? তো সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ বালি দেওয়া হয়, নির্দিষ্ট পরিমাণ সিমেন্ট দেওয়া হয়, দুটো কিন্তু একই রকম দেওয়া হয় না। সাধারণত সিমেন্টের পরিমাণ বালির তুলনায় কম থাকে। এখন কতটুকু মেশাতে হবে? সিমেন্ট যদি 1 ভাগ হয় তাহলে বালির পরিমাণ হবে 4 ভাগ, এরকম হতে পারে। তাহলে তার মানে হচ্ছে 1 ভাগে যদি 10 কেজি সিমেন্ট থাকে তাহলে বালি হবে তার 4 গুণ বেশি। তার মানে 10 কেজি সিমেন্টের সাথে কত কেজি বালি মিশিয়ে তোমাকে প্লাস্টার তৈরি করতে হবে? তাহলে 10 কেজির 4 গুণ দিতে হবে বালি, তাহলে 4 × 10 = 40। তাহলে 10 কেজি যদি সিমেন্ট দাও তাহলে বালি কতটুকু দিচ্ছ? 40 কেজি। এই যে তুমি জানলা, এই জেনেই তো যে যিনি বিল্ডিংটা তৈরি করেন, প্লাস্টার করেন, তিনিও কিন্তু এই অনুপাতগুলো জানেন বলেই তিনি এভাবে প্রয়োগ করতে পারেন। এভাবে আমরা ব্যবহারিক ক্ষেত্রে অনুপাতটা প্রয়োগ করি, ঠিক আছে? এবার আমরা দেখব বিভিন্ন প্রকার অনুপাত আছে। বিভিন্ন প্রকার অনুপাতের সংজ্ঞা এখন আমরা শিখব। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এইভাবে আমরা আমাদের নির্দিষ্ট অনুপাতে কমলাগুলোকে ভাগ করে দিতে পারি এবং এটাও বের করতে পারি যে প্রত্যেক অনুপাতে ভাগ করে দিলে এক একটা অংশে কতটুকু পড়ে। হ্যাঁ, আচ্ছা, এখন যদি এমন হয় যে এটাই থাকলো না, এটাও নাই, দেয়া থাকলো যে একটা ঝুড়িতে, দুটো ঝুড়িতে কমলা, একটা নির্দিষ্ট পরিমাণ কমলা দুটো ঝুড়িতে 3:7 এই অনুপাতে বিভক্ত করে দিতে হবে, বিভক্ত করে দেয়া হলো, ঠিক আছে? এবং একটি ঝুড়িতে থাকলো 21টি, একটি ঝুড়িতে 21টি কমলা থাকলো। ঠিক আছে, তাহলে কি কি দেয়া থাকলো? যে নির্দিষ্ট পরিমাণ কমলা দুটি ঝুড়িতে 3:7 এইভাবে ভাগ করে দেওয়া আছে। এখন এই ভাগ করে দেওয়ার পরে একটা ঝুড়িতে কতগুলো কমলা সেটা বলে দেওয়া থাকলো, কতগুলো? 21টি। প্রশ্ন হচ্ছে দ্বিতীয় ঝুড়িতে তাহলে কতগুলো কমলা? তাহলে এখন তুমি কি করে বের করবে? এখন আমরা দেখব, এটা হচ্ছে প্রথম ঝুড়ি আর এটা হচ্ছে দ্বিতীয় ঝুড়ি। এখন প্রথম ঝুড়িতে কতগুলো আমরা বের করব? দ্বিতীয় ঝুড়িতে দেওয়া আছে, আর কি অনুপাতে কমলাগুলো আছে? 3:7। তাহলে আমরা যদি এইভাবে দ্বিতীয় ঝুড়িতে কতটুকু কমলা আছে বের করতে চাই, কি করতে পারি? আমরা কি করব? অনুপাত যে ভগ্নাংশ আকারে লিখে সেই ভগ্নাংশে চলে যাব, খুব সহজে বের করা যায়। কিভাবে? ওই যে বয়স দিয়ে লিখেছিলাম না, প্রথম ঝুড়ি ভাগ হচ্ছে দ্বিতীয় ঝুড়ি, প্রথম ঝুড়ির কমলা ভাগ হচ্ছে দ্বিতীয় ঝুড়ির কমলা, সমান সমান কি? প্রথম ঝুড়ির কমলা কতটুকু? এটা কি অনুপাতে আছে? প্রথম ঝুড়ি আর দ্বিতীয় ঝুড়ির কমলার অনুপাত কত? 3:7। তাহলে প্রথম ঝুড়ি মানে 3 ভাগ, দ্বিতীয় ঝুড়িতে 7 ভাগ। তাহলে আমি 3 ভাগটা উপরে লিখবো, দ্বিতীয় ঝুড়ির 7 ভাগটা নিচে লিখবো, ঠিক আছে? এখন আমি কি বের করব? প্রথম ঝুড়িতে কতগুলো কমলা আছে। তাহলে এখানে প্রথম ঝুড়ির নিচে কি আছে? দ্বিতীয় ঝুড়ির কমলা। তাহলে দ্বিতীয় ঝুড়ির কমলাটাকে যদি সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাই, এই পাশে কি আছে? ভাগ আকারে, ওই পাশে যে কি হয়ে যাবে? গুণ। আর এই পাশে থেকে যাবে কি? আমরা যদি এই সমীকরণটা সমাধানের নিয়মে করি তাহলে এই পাশে থাকবে আমার প্রথম ঝুড়ির কমলা, এই পাশে কি থাকবে? প্রথম ঝুড়ির কমলা। এখানে যা আছে তাই থাকবে, 3/7। এই দ্বিতীয় ঝুড়ির কমলা ভাগ আকারে আছে, যখনই ভাগের সমান চিহ্নের ওই পাশে কোনো কিছু যায়, ভাগ থাকলে গুণ হয়ে যায়, গুণ থাকলে ভাগ হয়ে যায়। তাহলে যেখানে একটা নিচে আছে মানে ভাগ আছে, ওই পাশে যে কি হয়ে যাবে? গুণ। গুণ দিয়ে কি হবে? দ্বিতীয় ঝুড়ির কম, ঠিক আছে? এখন কি করব? দ্বিতীয়
করে দিব, গুণ করে দিব। নিচে উপরেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করা যায়। এখন যদি দেখো 21কে 7 দিয়ে ভাগ করা যায়, নিচে থাকলে 3 7 21, মাঝখানে কি চিহ্ন? গুণ চিহ্ন, নিচে আর কিছু নাই। তাহলে 3 আর 3 গুণ করে দিব, 3 3 9। এত কি দেখো কত সহজেই আমরা দ্বিতীয় শ্রেণী প্রথম শ্রেণীতে কতটি কমলাম সেটা বের করে ফেললাম। তাহলে কয়টি পাওয়া গেল? 9টি। অর্থাৎ তোমাকে যদি কতগুলো জিনিস, কমলা, চকলেট, যে কোনো কিছু দিয়ে বলে যে এই 3:7, 7:5 বা যে কোনো অনুপাতে ভাগ করো, তাহলেও তুমি করতে পারবে। আবার যদি শুধু অনুপাতটা বলে দেওয়া থাকে আর বলে দেওয়া থাকে যে একটা অনুপাতে মানেই হচ্ছে এতগুলো, তাহলে দ্বিতীয় অনুপাতে কতগুলো হয় সেটাও আমরা বের করতে পারি। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের অনুশীলনীতে আছে, ঠিক আছে? এবার আমরা দেখব বিভিন্ন প্রকার অনুপাত। দেখো এখানে কিছু অনুপাতের নাম আছে। প্রথমটা কি? সরল অনুপাত, সমতল অনুপাত, লঘু অনুপাত, অনু অনুপাত, একক অনুপাত, ব্যস্ত অনুপাত এবং মিশ্র অনুপাত। তাহলে প্রথমে দেখি আমরা সরল অনুপাত কি। সরল অনুপাত হচ্ছে যে অনুপাতে দুটি রাশি থাকে, অর্থাৎ শুধুমাত্র দুটি রাশি, একটা পূর্ব রাশি থাকবে, একটা উত্তর রাশি থাকবে। এই দুটো রাশি থাকলে যে অনুপাত হয় সেটাই হচ্ছে সরল অনুপাত। অর্থাৎ এইটাকে আমরা একটা সরল অনুপাত বলতে পারি। তাহলে লিখি 3:7, এটা একটা সরল অনুপাত। তবে অনুপাতের ক্ষেত্রে একটু ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে, সেটা কি? দুটো অনুপাতের একক কিন্তু একই হতে হবে। যেমন ওই যে আমরা প্রথমে লিখছিলাম না তোমার বয়স আর তোমার ভাইয়ের বয়সের অনুপাত, তাহলে সেখানে আমরা কি দেখেছিলাম যে তোমার বয়স যদি 10 বছর আর ছোট ভাইয়ের বয়স 5 বছর। এখন যদি এমন হতো যে তোমার বয়স 10 বছর কিন্তু ছোট ভাইয়ের বয়স 5 বছর 6 মাস, তাহলে দুটো রাশি কি একই হতো? সমজাতীয় হতো না। একটা রাশিতে শুধু বয়স আছে, আর একটা রাশিতে বছর আছে, আর একটা রাশিতে বছর এবং মাস দুটোই আছে। যদি এমন থাকে তাহলে কি করতে হবে? যদি এমন থাকে যে তোমার বয়স 7 বছর আর ছোট ভাইয়ের বয়স 3 বছর 6 মাস, তখন কি করতে হবে? সমজাতীয় তো হলো না, তখন কি করতে হবে? দুটোকে সমজাতীয় বানিয়ে নিতে হবে। আর সমজাতীয় কিভাবে বানাবো? তুমি যদি বছরটাকে মাস করে দাও, এই বছরটাকে মাস করে দাও, তাহলে সবগুলোই কিন্তু মাস হয়ে যায়। যেমন 1 বছর সমান 12 মাস, তাহলে 7 বছর সমান কত হবে? 7 পূরণ 12 84 মাস। আর 3 বছর 6 মাস সমান কি হবে? 3 বছর সমান কত হবে? 3 12 36, সাথে আরো 6 মাস যোগ করে দাও, তাহলে এটা সমান কত হবে? 36 আর 6 যোগ করলে হয় 42 মাস। এখন দেখো এইটা আর এইটা, এই দুটো কিন্তু এককটা একই। এখন একক এক হয়ে গেছে না? এখানে কি একক এক ছিল না, এখানে বছর ছিল, এখানে বছর আর মাস ছিল, আর এখানে শুধু মাস এবং এখানেও মাস। অর্থাৎ যখন এরকম থাকবে, এককগুলো মিল থাকবে না, তখন তোমাকে অনুপাত করার আগে এখানে মিল করে নিতে হবে, তারপরে অনুপাত বের করবে। তারপরে কিভাবে অনুপাত করবে? এই যে 84:42, ঠিক আছে? এখন সরল অনুপাতে এই যে আমরা বললাম অনুপাতের রাশিগুলো দুইটা থাকবে, তাহলে এটা হবে সরল অনুপাত। এবং দুইটা শুধু থাকবেই না, এরা কি আকারে থাকবে? সরল আকারে। অর্থাৎ এদেরকে আর ভাগ করে ছোটও করা যাবে না, গুণ দিয়ে বড় আকারে থাকতে পারে, কিন্তু সেটাকে আমরা সরল অনুপাত বলবো না। এদেরকে আর ছোট করলে ভগ্নাংশ চলে আসে, আর ছোট করা যাবে না। এইভাবে যদি থাকে তাহলে এটা হচ্ছে সরল অনুপাত। যেমন ধরো এই যে একটা অনুপাত, এটাকে আমরা সরল আকারে বলতে পারি না। কেন? এই যে এখানে দুটো রাশি আছে, কিন্তু এখানে দেখো 84, এখানে দেখো 42, তাহলে এই দুটোকে কি আমরা 2 দিয়ে ভাগ করতে পারি না? পারি। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি, এখানে কত আসবে? 21, 42। এখন কি আমরা সরল বলতে পারি? এখনো কিন্তু সরল বলতে পারি না, কারণ এদেরকে আবারও ভাগ করা যায়। তাহলে এই দুটোকে যদি আমরা 21 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? এখানে হবে 1, এখানে হবে 2। এখন দেখো এই যে 1 আর 2 আসলো, একে কি আর ভাগ করা যায়? যায় না। যখন কোনো অনুপাতে
আর ভাগ করা যায় না, তখন বুঝতে হবে এটা একদম সরল আকারে আছে। সবসময় অনুপাত সরল আকারেই থাকে। বেশিরভাগ সময় তোমরা যখন অঙ্ক করে একটা রেজাল্ট বের করবে তখন চেষ্টা করবে ওই অনুপাতটা যেন সরল আকারে বের করা যায়। ঠিক আছে, তাহলে এই যে দেখলে এটা হলো সরল অনুপাত এবং এই অনুপাতে কয়টা রাশি? দুটো রাশি। এটাও কিন্তু আর ভাগ করা যায় না, কারণ এই 3কে 7 এবং 3কে একই রাশি দিয়ে ভাগ করলে তখন সেটা সরল, সেটাই সরল হয়। ভাগ করলে অথবা গুণ করলে কোনো অনুপাতের দুটো রাশিকে যদি একই রাশি দিয়ে ভাগ করা যায় তাহলে সেটা সরল হবে না। যতক্ষণ পর্যন্ত ভাগ যেই আকারে আসলে আর ভাগ করা যায় না সেই আকারটা হচ্ছে সরল অনুপাত। এখন দেখো পরের অনুপাতটা কি? সমতল অনুপাত। সমতল অনুপাতটা কি? এই যে সরল অনুপাতটা দেখতে পাচ্ছ, এই সরল অনুপাতটাকে একই রাশি দিয়ে ভাগ বা গুণ করলে যে নতুন অনুপাত পাওয়া যায় তাকে বলা হয় সরল অনুপাত। বা যে কোনো অনুপাতকে একই রাশি দিয়ে একই রাশি বলতে কি, অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি দুটোকেই একই রাশি বা একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে অথবা ভাগ করতে হবে, তাহলে যে অনুপাত পাওয়া যাবে সেটাকে বলা হবে সরল অনুপাত। যেমন ধরো এই যে আমরা একটা সরল অনুপাত পেয়েছি, সেটাকে বলা হয় সমতুল অনুপাত। এই যে আমরা একটা সরল অনুপাত পেয়েছিলাম, এই ধরো আমি মাঝখানেরটা ধরলাম, এই মাঝখানের রাশিটাকে যদি তুমি 21 দিয়ে ভাগ করো, ভাগ কি দিয়ে? 21, তাহলে কি পাও? 2:1, 2 অনুপাত 1। আর মাঝখানের রাশিটাকে যদি তুমি 2 দিয়ে গুণ করো তাহলে কি পাও? 84 অনুপাত 42। তাহলে গুণ করলে উপরেরটা পাওয়া যায়, ভাগ করলে নিচেরটা পাওয়া যায়। তাহলে এই দুটোই হচ্ছে এই রাশিটার সমতুল অনুপাত। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি 84:42 এবং 2:1 হচ্ছে 42:21 এর দুটি সমতুল অনুপাত। ঠিক আছে, আশা করি তোমরা বুঝছো। এরপর চলে যাই লঘু অনুপাত। লঘু অনুপাত কি? যদি কোনো অনুপাতে পূর্ব রাশিটা উত্তর রাশি থেকে ছোট হয় তাহলে সেটাকে বলা হয় লঘু অনুপাত। প্রথম রাশিটা অর্থাৎ পূর্ব রাশিটা উত্তর রাশি থেকে ছোট হবে। দেখো এখানে দেখো পূর্ব রাশিটা ছোট, উত্তর রাশিটা বড়, তাহলে এটাকে আমরা বলতে পারি লঘু অনুপাত। কিন্তু যদি এরকম হতো, এটা কি বলা যাবে? বলা যাবে না, এটা বলা যাবে না, এটা বলা যাবে, কারণ পূর্ব রাশিটা উত্তর রাশি থেকে ছোট হবে। তাহলে গুরু অনুপাত, গুরু অনুপাত হচ্ছে ঠিক লঘু অনুপাতের উল্টো। লঘু অনুপাতের উল্টো করলে কি হবে? এই যে এটা, অর্থাৎ পূর্ব রাশি যদি উত্তর রাশি থেকে বড় হয় তাহলে এটা হয়ে যাবে গুরু। গুরু মানে বেশি, লঘু মানে কি? কম, পাতলা, হালকা। তাহলে লঘু মানে প্রথমটা কম থাকবে দ্বিতীয়টার তুলনায়, গুরু মানে হচ্ছে প্রথমটা বেশি থাকবে দ্বিতীয়টার তুলনায়, তাহলে সেটা লঘু অনুপাত। একক অনুপাত, একক অনুপাত কি? যদি কোনো অনুপাতে দুটি রাশি মান একই হয়, অর্থাৎ দুটি একই রাশি হয়, যদি এরকম হয় 7:7 অর্থাৎ দুটোই একই, তাহলে এটাকে আমরা বলবো একক অনুপাত। কারণটা কি? দুটোকে যদি তুমি 7 দিয়ে ভাগ করো, অর্থাৎ এটাকে যদি আরো সরল করো তাহলে দুটো দিয়ে কি পাওয়া যাবে? এটাকে 7 দিয়ে ভাগ করলে 1, এটাকে ভাগ করলে 1, তার মানে এখানে একই পাওয়া যায়, অর্থাৎ এটা একটা একক অনুপাত। অর্থাৎ পূর্ব রাশি উত্তর রাশি মিলে গেলে এটা একক অনুপাত। ব্যস্ত অনুপাত কি? ব্যস্ত অনুপাত হচ্ছে, মনে করো এই যে কোনো একটা অনুপাত 10:3, এই যে অনুপাত, এটাকে যদি আমরা উল্টে দেই সেই উল্টো অনুপাতটাকে বলা হয় প্রথম অনুপাতের ব্যস্ত অনুপাত। তাহলে এত এর ব্যস্ত অনুপাত, এটাকে উল্টে দিলে কি হবে? 3টা আগে চলে আসবে, 10টা পরে চলে যাবে। অর্থাৎ যদি এইরকম হয় তাহলে এইটাকে বলা হবে কার ব্যস্ত অনুপাত? এইটার ব্যস্ত অনুপাত। এইটা 3:10 হচ্ছে 10:3 এর ব্যস্ত অনুপাত। মিশ্র অনুপাত, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অংশ, এখান থেকে তোমরা বিভিন্ন রকম অঙ্ক পাবে। হ্যাঁ, তাহলে মিশ্র অনুপাত কি? মিশ্র মানে কি? মিশানো। মিশানো মানে কি? এখানে নিশ্চয় একাধিক জিনিস মেশানো হচ্ছে। তার মানে ধরো দুটো অনুপাত দেওয়া হলো 10:3 ও
4:5। দেখো এটা কিন্তু এখানে দুটো অনুপাত আছে, এই দুটো অনুপাতকে মিলিয়ে যদি একটা অনুপাত তৈরি করা হয় তখন সেটা হবে মিশ্র অনুপাত। একটা কিভাবে করব, এটার পূর্বের অনুপাত আর এটার এটার পূর্ব রাশি এবং পূর্ব রাশি কি করবে, গুণ করবে। এটার উত্তর রাশি এটার উত্তর রাশি গুণ করবে, গুণ করে এই পূর্ব রাশিগুলোকে দিয়ে পূর্ব রাশি, উত্তর রাশিগুলোকে দিয়ে উত্তর রাশি করে যাবে অনুপাত পাওয়া যায়। তাহলে এই দুটোকে গুণ করো, 10 আর 4 কত হয়, 10 গুণ 4। এটা ধরে রাখবে পূর্ব রাশিতে। আর 3 আর 5 উত্তর রাশিগুলো গুণ করো, 3 গুণ 5। তাহলে এই অনুপাতের এই গুণফলটা যদি পূর্ব রাশি এবং এই পরের উত্তর রাশির গুণফলটাকে যদি উত্তর রাশি ধরে অনুপাত তৈরি করা হয় কত হয়, 4 × 10 = 40, 3 × 5 = 15। এইটা হয়ে যাচ্ছে একটা মিশ্র অনুপাত। এইভাবে এখানে দুটো না থেকে তিনটাও থাকতে পারে, চারটাও থাকতে পারে, অর্থাৎ যতগুলো অনুপাত থাকবে সেই অনুপাতগুলোর প্রত্যেকটার পূর্ব রাশিকে গুণ করে তুমি একটা পূর্ব রাশি ধরবে সেই গুণফলটাকে, এবং প্রত্যেকটার উত্তর রাশিগুলোকে গুণ করে সেই গুণফলটাকে উত্তর রাশি করে তুমি যে অনুপাতটা পাবে সেটা হচ্ছে মিশ্র অনুপাত। ঠিক আছে, আশা করি এতক্ষণ যা আলোচনা হয়েছে তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে তোমাদের আগামী দিনের বাড়ি কাজ কি থাকছে দেখো। বাড়ি কাজ থাকবে অনুশীলনী 4.2.1 1 থেকে 10 নম্বর, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো করবে। তো তোমরা নিশ্চয়ই জানো কিভাবে করতে হয়, আবারও বলে দিচ্ছি। তোমরা অঙ্কগুলো খাতায় করে প্রতিটা পেজে ছবি তুলে আমাদের বাংলাদেশ ব্যাংক স্কুলের ফেসবুক পেজের কমেন্টসে দিয়ে দেবে। এই ক্লাসটা যেখানে দেখছো সেই ক্লাসে কমেন্টসে দেবে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, তোমরা যখন ছবিগুলো দাও তখন দেখা যায় তোমরা একটা ছবি আপলোড করার পর মাঝখানে অন্যজন দিয়ে দেয়, তারপরে তোমরা আরেকটা পেজের ছবি দাও। তা প্রথম পেজে নামটা লেখা থাকে কিন্তু পরের পেজগুলোতেই লেখা থাকে না, তখন কি হয় আমাদের বুঝতে অসুবিধা হয়। আমরা ভাবি যে তুমি হয়তো প্রথম পেজটাই তুমি করেছো, কারণ তোমরা যে ফেসবুক পেজ থেকে দাও সেটা তো তোমাদের নামে না, আমরা তোমাদেরকে চিনি কিন্তু তোমাদের বাবা মা আত্মীয় স্বজন সবাইকে তো আর আমরা এখন ওইভাবে চিনি না। সেই জন্য আমাদের আইডেন্টিফাই করতে সমস্যা হয়। তোমরা কি করবে, তোমরা যতগুলো পেজে লিখবে, মানে এক পেজে শেষ না হলে তোমরা যদি 4-5টা পেজে লিখো তাহলে প্রত্যেকটা পেজে একটু কষ্ট করে উপরে নাম আর রোলটা লিখে দেবে। শ্রেণী শাখা না লিখলেও হবে, ওটা আমরা বুঝি। তো যেখানে ক্লাসটা দেখবে সেই ক্লাসের কমেন্টসই দিবে, অন্য কোনো ক্লাসের কমেন্টসে কিন্তু এই ক্লাসের SW দিবে না। আর কি করতে হবে, 2 দিনের মধ্যে SWগুলো দিতে হবে এবং প্রতিটা পেজেই নাম রোল লিখবে, একটা পেজে না, প্রতিটা পেজে নাম রোল লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে ছবিগুলো আপলোড করে দেবে। ঠিক আছে, তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।